কতটুকু শিক্ষা পায় আমি জানি না, গড নোস, কিন্তু তখন আমাদের ছিল। তো তারা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, আজকে না হলে আমি এখানে পৌঁছাতাম না। আমার স্ক্রিপ্ট পর্যন্ত তারা দেখে দিয়েছে, এডিট করে দিয়েছে, শিখিয়েছে। আর বাড়ির অ্যাটমসফিয়ার তো ছিল। আমার বাবা পর্যন্ত আমার পরিচালনায় অভিনয় করতেন। আপনাদের সাথে আজ এসেছি আপনাদের সাথে পরিচয় করাবো একজন স্বনামধন্য ব্যক্তিত্বের সাথে। আসুন আমরা পরিচয় করি। তার আগে নামটা জানিয়ে দিই, শ্রী গৌরীনাথ ব্যানার্জি মহাশয়, যাকে আপনারা সিরিয়াল এবং নাটকে, বিশেষ করে যমুনা ঢাকিতে আপনারা দেখেছেন। আসুন পরিচয় করি। নমস্কার। পাপি একটু আগে বলেছেন আমার পরিচয়। আমারই নাম গৌরীনাথ ব্যানার্জি বা গৌরীনাথ বন্দ্যোপাধ্যায়, যাই বলুন না কেন। আমি ছেলেবেলা থেকে খুব নাটক, গান, বাজনা এগুলো পছন্দ করি। তো ন্যাচারালি বলতে পারো আমার ভেতরে বর্ণ একটা আর্টিস্ট তৈরি হয়েছে ছেলেবেলা থেকে। সেটা কতটা ভালো কতটা খারাপ সেটা মানুষ, দর্শক আমার হিসেব করেন, সেখানটা আমি বলছি না। ত্রুটি তো প্রত্যেক মানুষেরই আছে, আজও আমার আছে। কিন্তু 50 বছর হয়ে গেল আমার এই থিয়েটারের দল। 1974 আমি তৈরি করেছিলাম, আজও চালিয়ে যাচ্ছি ডামাডোলের মধ্যে দিয়ে, অনেক কষ্ট করে। আই এম সো প্যাশনেট যে আমি যখন স্ক্রিপ্ট করি আমি ভাবি আমার গ্রুপের ছেলে মেয়ে কারা আছে, তাদের কথা ভেবে আমি নাটক দেখি, তাদের সঙ্গে আমার কোন চরিত্র ম্যাচ করবে আমি সেটা দেখে দেখে তবে না। এটা সত্যজিৎ রায় সিনেমা সেটা বলছি, মানে এটা শোনা না। ঘটনাটা হলো কি, যে গ্রুপে আমার যে যে ছেলে মেয়েগুলো আছেন তাদের কথা ভেবে আমি কেন লিখি, যে আমাকে ভাবতে হবে কিন্তু তার পরিসীমা কতটা, সেইভাবে চরিত্রকে যদি আমি অ্যানালিসিস করতে পারি। একটা চরিত্রকে আমি দুর্ধর্ষ লিখলাম, অথচ কেউ সেটা টানতে পারছে না, বাইরের ভাড়া করা লোক দিয়ে কাজ করাতে হচ্ছে, সেটাই আমার কোনো ক্রেডিট নেই। বিং এ ডিরেক্টর আমি মনে করি আমার কোনো ক্রেডিট নেই, সেটা সেই তার কারিশমায় সে করছে কাজটা, কিন্তু আমি এখানে তা করি না। আমি বহু নতুন নতুন ছেলে মেয়ে তাদের নিয়ে এসে কিন্তু হাতে করে কাজটা শেখাই। এই 50 বছর ধরে এই কাজটাই আমি করে যাচ্ছি। এটা আমার ভালোবাসা। আই এম সো প্যাশনেট অ্যাবাউট ইউর থিয়েটার, স্টেজ থিয়েটার। হ্যাঁ, এখন বাঁচতে গেলে মানুষের তো কিছু একটা প্রফেশন বুঝতেই হয়। তো বলা যেতে পারে 74 থেকে আমি থিয়েটারটা করছি, বা তার আগেও আমি দল গড়ার আগেও করতাম। বাচ্চাবেলা থেকে আমি নাটক লিখছি, তখন ক্লাস 9-এ পড়ি। সেই সময় থেকে আমার উৎসাহ উদ্দীপনা তৈরি হয় ভেতরে। আমার বাড়ির অ্যাটমসফিয়ারটাই ছিল থিয়েটার। আমার বাবা কাকা সবাই অভিনয় করতেন, আমার মধ্যে হয়তো সেটা ইনহেরিটেড করেছে, আমি করে আসছি। আর এখন আমি ছাড়তে পারবো না, ছাড়ার তো প্রশ্ন নেই। আমাকে যদি কেউ বলে যে না আপনি অন্যদিকে চলুন, এটা করতে হবে না, আমার মনে হয় আমার স্ট্রোক হয়ে যাবে।
চেতলায় জন্মেছি, তারপর আমার ছেলেবেলাটা কেটেছে লেক প্লেস, বালিগঞ্জ। সেখান থেকে স্কুলিং না, স্কুলিংটা আমি ওখানে আগে তোমার জগবন্ধু স্কুলে পড়তাম। সেখান থেকে আমি চলে আসি বড়িয়ায়, আমাদের বাড়ি টাড়ি করে জমি কেনা ছিল। এখানে চলে আসার পর তখন আমি ক্লাস 7-8-এ পড়ি, এখানে ভর্তি হই। কিন্তু এখানেও আমার শিক্ষক মহাশয়রা ভীষণ সহৃদয় ছিল। এখন কিন্তু স্কুলে টিচার এবং ছাত্রছাত্রীদের মধ্যে সে আন্তরিকতা নেই, একদম নেই। কতটুকু শিক্ষা পায় আমি জানি না, গড নোস, কিন্তু তখন আমাদের ছিল। তো তারা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, আজকে না হলে আমি এখানে পৌঁছাতাম না। আমার স্ক্রিপ্ট পর্যন্ত তারা দেখে দিয়েছে, এডিট করে দিয়েছে, শিখিয়েছে। আর বাড়ির অ্যাটমসফিয়ার তো ছিল। আমার বাবা পর্যন্ত আমার পরিচালনায় অভিনয় করতেন। খুব ভালো কথা, মানে এটা একটা শোনার কথা। মানে আমি খুব কি বলবো, গ্রেটফুল টু ইউ, কারণ আপনি আমাকে সুযোগ দিয়েছেন যে আপনার এই ইন্টারভিউটা আমি নেব সেটার জন্য। কারণ আপনিও আমাকে দেখেননি, আমিও আপনাকে কখনো দেখিনি। তো শুধুমাত্র মানে মোবাইল থ্রু মোবাইল, খালি মোবাইল শুধু খারাপ কিছু হয় না, ভালো কাজে হয়। এটা একটা ভালো জিনিস হলো। আমারও কিছু শেখার আছে, আরও আমিও তো সব জানতাম নই। তো আপনি 50 বছর করছেন, মানে ওটা আমার জন্মসালের আগে থেকে। তো সেটার জন্য মানে অবশ্যই আমিও চাই আরও কিছু শিখতে। তো আপনার এইভাবে এই নাটকের প্রতি ভালোবাসা রেখে পড়াশোনা, তারপরে কলেজ, সেখান থেকে আপনার কি মনে হয়নি যে আপনি অন্য কিছু করতে পারতেন? মানে নাটকে না এসে অন্য কিছু, এখনকার কথা না, সেটা অনেক আগের কথা। এখন যেমন আপনি ভাবতেই পারেন না বললেন, তো সেই টাইমে কি আপনার মনে হয়েছিল যে আমি অন্য কিছু করতে পারি পড়াশোনা করে, আমি শুধু নাটক না নিয়ে থাকি? বাপি, আমি বললাম না, আমার ছেলেবেলা থেকে এটা একবারে ভেতরে মিশে গেছে, আমার ভেতরে মিশে গিয়েছিল। আমার মনে করে বাবাকে খুব ভয় পেতাম। মা আমার বন্ধু ছিল, আর আমাদের খুব বড় ফ্যামিলি ছিল, কাকা, জ্যাঠা, ঠাকুমা, বিশাল বাড়ি। তো যাই হোক, বাবাকে এতটাই ভয় পেতাম। এদিকে বাবা কিন্তু আমাকে নাটকে উৎসাহ দিতেন। বাবা আমার নাটক নিয়ে গিয়ে অফিসের লোককে পড়ে শোনাতেন। বাবা পিএনটিতে চাকরি করতেন। হয়তো বাবা খুব ইন্সপায়ার্ড হতো তাদের আলোচনা শুনে আমার সম্পর্কে। আমাকে নিয়ে যেত অফিস প্রোগ্রামে রিসাইটেশন করানোর জন্য। আমি সেখান থেকে অনেক সময় পুরস্কার পেয়েছি। আমার যখন মাত্র 11 বছর বয়স, বাবার অফিসের নাটক কঙ্কাবতীর ঘাট, সেখানে একটি বাচ্চার পাঠ ছিল, নায়কের ছেলে, আমাকে দিয়ে করিয়েছিলেন। সেই যে আমি করতে শুরু করলাম, আমার মধ্যে সেটা তৈরি হয়ে গেল। আমি পড়াশোনা করেছি সব ঠিক। বাবা বলতেন ইউনিভার্সিটির পয়সা আমি একবার দেবো, দুবার দেবো না। কিন্তু আমি দিনের বেলায় কলেজ করেছি, সন্ধ্যেবেলায় ডে আফটার ডে রিহার্সাল করেছি। কলকাতায় রিহার্সাল করতাম তখন। বাড়িতে ফিরে এসে রাত জেগে আমি পড়াশোনা করেছি। তখন কিন্তু কোরিয়া ইলেকট্রিক লাইটও নেই, তখন ওই হারিকেন, ল্যাম্প, এসব আলোয় মশারির পাশে একটা কি বলবো, একটা কিছু পাত্রের উপর ওইটাকে রাখতাম। সেই আলোটা এসে পড়তো, তখন ভীষণ মশা ছিল, তার মধ্যে পড়াশোনা করতাম। কিন্তু আটকায়নি আমার ঠাকুরের আশীর্বাদে বা বাবা মায়ের আশীর্বাদে বেরিয়ে গেছি। তারপর চাকরি পেলাম। চাকরি করতে করতে আমার বিয়ে থাকা, সংসার করা, নাটকটা ছাড়ি। সন্ধে হলে কিন্তু নাটকের রিহার্সালের জন্য পালাতাম। এবার 96 তখন সিরিয়াল থেকে আমার অফার আসে। তখন এত বেশি কাজ এসে যায় যে আমি চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলাম। ধরো চাকরি করতাম 73 থেকে 96 আমি চাকরি চাই, কারণ আমি আর সময় দিতে পারছিলাম না, সেলসে ছিলাম। তো এবার এটা নিয়ে পড়লাম। এটা নিয়ে পড়লেই শুধু অভিনয় করলে হবে না, কারোর স্ক্রিপ্ট লিখে দিয়েছি, কারোর ডিরেকশনে কাজ করে দিয়েছি, সেগুলো আমি প্রফেশনালি কাজ করতাম।
কিন্তু আমার গ্রুপটা আমার গ্রুপের বাইরে সেটা কখনো ছাড়েন না না না। তাহলে এই যে আপনি তো নাটকেও প্রচুর ক্যারেক্টার করেছেন, সিরিয়ালও করেছেন, এবার নিজের ক্যারেক্টারে আপনি একজন ছেলে, কারোর ছেলে, কারোর বাবা, কারোর হাজব্যান্ড, তো এই ক্যারেক্টারগুলো কিভাবে আর কি আপনি চালিয়ে গেছেন একসাথে? কারণ এগুলো তো এক একজনের কাছে এক এক রকম চালান, মার কাছে ছেলে, বাবার কাছে ছেলে, ছেলের কাছে বাবা, তো মা সেরকম হয় একজন ওয়াইফের হাজব্যান্ড, এগুলো তো মানে কিছু কর্তব্য থাকে, কিছু দায়িত্ব থাকে, তো সেগুলো কিভাবে অ্যাডজাস্ট করেছেন? আমি একটা কথা বলি যে আমরা যখন নাটকটা লিখি বা চিত্রনাট্য লিখি তখন কিন্তু কাহিনীটাকে ভেবে আমরা সেটাকে লিখি। সেখানে যে যে চরিত্রগুলো ডিমান্ড করে সেগুলোকে আমরা আনি, আনার পর অভিনেতাদের কাজ হলো বা ডিরেক্টরের কাজ হলো সেগুলোকে পেনিট্রেট করে লোকের সামনে তুলে ধরা, সে ক্যামেরার সামনেই হোক বা স্টেজে হোক। কিন্তু করতে গেলে আমি করি না, আমি কখনো হয়তো দাদুর চরিত্র করতে পারি, কখনো হয়তো বাবার চরিত্র করতে পারি, কখনো হয়তো একটা ভিলেনের চরিত্র করতে পারি, কিন্তু আমাকে বুঝতে হবে, আমি ছেলে মেয়েদেরও সেই কথা বলি, যে চরিত্রটা কোথা থেকে এসছে, তার সঙ্গে যে কথা বলছে তার স্টেটাসটা কোথায়, স্টেটাসটা কোথায়, এর শিক্ষাগত যোগ্যতা কতটা, তার শিক্ষাগত যোগ্যতা কতটা। এর যদি খুব রোগও হয় তাহলে তার জানতে হবে হয়তো ক্লাস 8-9 পর্যন্ত পড়াশোনা করেছে, কিছুই জানে না, অথচ হামবড়ায় একটা ভাব। একটু আগে ওই ছেলেটিকে আমি বোঝাচ্ছিলাম সেগুলো। তাহলে সেই চরিত্রটা কিন্তু আমাকে পেনিট্রেট যখন করতে হবে তখন কিন্তু ভাবলে চলবে না আমি ডবল এম এ করেছি কিনা ট্রিপল এম এ করেছি, সেটা নয়, সেই চরিত্রটার মতন ভাবতে হবে। সেক্ষেত্রে আমাদের দরকার কিন্তু অবজারভেশন। আমি সংসার চলতে গেলে বাবা মা কাকা স্ত্রী ছেলে মেয়ে ছাড়া এরা সবাই কিন্তু আলাদা, ডিফারেন্সিয়েট করছে, সবার ব্যবহার ম্যানারিজম। বাইরে রাস্তায় বেরোচ্ছি, একটা পাগলার থেকে আরম্ভ করে একটা বাস কন্ডাক্টর থেকে আরম্ভ করে যে কোনো একজন টিচার, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা বাচনিক দৃষ্টিভঙ্গি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ আলাদা। তোমাকে অবজার্ভ করতে হবে যদি তুমি সেটাকে নিয়ে তাকে কখন যে ওই টাইপের চরিত্র আসবে আমরা কেউ জানি না। আমি যদি দাদুর চরিত্রের মতন করেই যদি আমি নায়কের চরিত্র বলি তো সেটা হবে না, আর বিয়ে ডিরেক্টর সেটা মেনেও নেবে না, কেউ মেনে নেবে না। মানে আপনার এই ক্যারেক্টারগুলো সব একসাথে করতে কোনো অসুবিধা হয় না? না, বরঞ্চ আমি খুব খুশি হই। আমাকে একটাই চরিত্র না দিলে আমি খুব খুশি হই। কেন? আমার ভেতরের আর্টিস্টটাকে আমি পার করতে পারি না, না হলে মনে হয় এক পেশে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আমি দেখেছি কেউ যদি একটা নেগেটিভ ক্যারেক্টার, আমি যমুনা ঢাকিতে নেগেটিভ করেছি, একটা মানে কি বলবো সিরিও নেগেটিভ, ওমা আমাকে প্রত্যেকটা গল্পে এখন থেকে নেগেটিভ টেনে দিচ্ছে না। কিন্তু গৌরীনাথ বন্দ্যোপাধ্যায় এর আগে কিন্তু অনেক সিরিয়ালে কাজ করেছে, মেয়ের বাবা, মাস্টার মশাই, হ্যাঁ, খুব গুরুদেব, খুব ভালো ভালো চরিত্রে কাজ করেছে, কিন্তু সেটা এখন মানুষ পাবে না, এখন শুধু নেগেটিভের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু কি করতে বাধ্য, তার কারণ রোজগারের জায়গাটা তো সেটা আমরা করতে বাধ্য। আর আমি রোজগারটা করি আমার থিয়েটারের জন্য মেনলি, কিন্তু মানে একদম মন প্রাণ দিয়ে থিয়েটারটাই আপনার মানে কাজের জগৎ, আপনি মানে মনে প্রাণে এটা নিয়ে রয়েছেন। একদম একদম ভালো লাগলো শুনে। আপনি মানে খুব মানে সবচেয়ে বেশি সফল বা সবচেয়ে বেশি মানে একদম মানে বিফলতা, এটার সংজ্ঞাটা আপনার কাছে কেমন, মানে ডেফিনেশনটা কি? ওই চরম ব্যর্থতা, চরম সফলতা, এটা নিয়ে কি কিছু ভাবেন?
জেনারেশনকে সেটা বোঝাতে পারবে, না হলে হয় না। তাহলে তো লোকে আমাকে নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছে, ওতে আমার ক্রেডিট নেই। কিন্তু আমার ক্রেডিটটা হচ্ছে আমি পাবো না, অথচ আমাকে নিতে হবে। তাহলে থাকে টার্গেট যে আমার ওখানে যেতেই হবে। লড়াই মানুষকে করতেই হবে। তার মানে সেই চরম ব্যর্থতা বা চরম সফলতা বলে কোনো শব্দ হয় না, যেটা উত্তম কুমারও বলেছিলেন যে আমি চরম সাফল্য কাকে বলে এখনো জানি না। কিন্তু ব্যর্থ হয়েছি, চরম ব্যর্থতা আমাকে আমার এইদিকে টেনে দিয়েছে। হ্যাঁ, ঠিকই তো বলেছেন, ভালোর কোনো শেষ নেই। একদম ভালো আরো ভালো, আরো ভালো। বাবারও বাবা আছে, তেমনি ব্যর্থতা না থাকলে কিন্তু কখনো তোমার সেই চরম জায়গাটা পৌঁছতে পারবে না, অসম্ভব। আপনি কি কাউকে অনুকরণ করে কখনো নাটক করছেন, না স্বকীয়তা মানে নিজে স্বকীয়তাই করেছেন যে আমি আমার মতন করবো? সে ভিলেন করুন বা অন্য কেউ একটা ক্যারেক্টার করেছেন, তারটা দেখে আপনার মনে হলো আপনি কিছু কি তার মতন করলেন, না নিজের মতো? মজার প্রশ্ন করেছে এটা। ছেলেবেলায় একটু যখন বড় হয়েছি, মানে হায়ার সেকেন্ডারি দিয়ে আর কি, সেই সময় আমি খুব মানে উৎপল দত্তের নাটক দেখতাম, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটক দেখতাম, সৌম্য মিত্রের নাটক দেখতাম। এদের আমার গুরু মনে হতো। তো গিয়ে প্রায় শো বারবার দেখতাম, কখনো টিকিট কেটে, কখনো আবার পাশে, তার কারণ তখন তো স্টুডেন্ট লাইফ। আমি নকল করতাম, আমার নিজের বলে কিছু ছিল না, কিন্তু আমি নকল করতাম। এখনো ছেলে মেয়েদের বলি, তোরা আমাকে নকল কর। এই নকল করতে করতে তোদের ভেতরে একটা শিল্পী তৈরি হবে, যে নিজে ফ্রুটফুলি কিছু করতে পারবে। নকল না করলে পারবে না। আজও তো আমি এই যে, জানি না তোমরা জানো কিনা, আমি তো স্ক্রিপ্ট করি। মহানায়ক বলে একটা নাটক আছে আমার। মহানায়কটা কিন্তু ওই আমাদের মহানায়কের জীবন নিয়ে, তার জীবন নিয়ে আমি জাস্ট কিছু কিছু জায়গা পাল্টে পাল্টে করেছি, রিপ্রেজেন্ট করছি। একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, এই ফিল্ম হাউস, তারা মহানায়কের উপর বেস করে একটা তার ইমেজকে নিয়ে একটা স্টোরি তৈরি করছে। সেখানে যাকে সিলেক্ট করেছে ওই চরিত্র করার জন্য, তার কিন্তু বাচনিক প্রক্রিয়াটা, হাঁটা চলা, তার কথা বলার স্টাইল, তার সঙ্গে কিন্তু ওনার খুব মিল আছে। তো ন্যাচারালি ওরা এটা জেনেই এসছে, এবং সেটা যখন আমাকে করতে হয়েছিল তখন কিন্তু আমি ভীষণ উত্তম ভক্তই, ভীষণভাবে। যদি আবার কখনো করি, দেখো আমার হাঁটা চলা, আমার চুলের স্টাইল, আমার কথা বলার ভঙ্গিমা, কণ্ঠস্বর, একদম আমি নকল করতাম। আমাকে একজন বলেছিল মিমিক্রি করছো। আমি আজকে এই কথাটা বলছি, প্রতিষ্ঠিত লব্ধ প্রতিষ্ঠিত এক থিয়েটারের এক অভিনেত্রী, আমি তার কাছে গিয়েছিলাম যে আমি সুচিত্রা সেনের ইমেজ নিয়ে একটা লিখছি, আপনি করবেন কি? তাতে আমাকে বলেছিল আমি মিমিক্রি করি না। আমি তাকে কিছু বলিনি। আজকে আমি বলছি যে তাহলে লেনিন হয় না, তাহলে সুভাষ বোস হয় না, তাহলে রামকৃষ্ণ নিয়ে হয় না, তাহলে বিবেকানন্দ নিয়ে হয় না। বিবেকানন্দ করতে গিয়ে আমি যদি গৌরীনাথের মতন কথা বলি, তাহলে সে বিবেকানন্দ হচ্ছে না। সেটা আমি উত্তম কুমারের জীবন নিয়ে বলতে গিয়ে যদি উত্তম কুমারের মতন অভিনয়টা না করি, তাহলে সেটা উত্তম কুমার হবে না, লোকে নেবে না আমাকে। তার মানে এটাই অ্যাকচুয়াল অভিনয়, মানে তো আমি যা নই সেটা আমার ফুটিয়ে তোলা। তার মানে আপনি উত্তম কুমারকে যখন অনুকরণ করছেন, তার মানে করতেই হবে। আপনি যদি উত্তম কুমারের রোলটা করেন, তাহলে উত্তম কুমারের মতো হাঁটা চলা, কথা বলা, সিগারেট ধরানো, ওগুলো আপনাকে রপ্ত করতে হবে, নাহলে আপনি উত্তম কুমার হচ্ছেন না। আপনি প্রত্যেকেরই এই সমস্ত চরিত্রাভিনেতা বা অভিনেতা যারা আছেন, নায়ক যারা আছেন, তারা প্রত্যেকে এরকম কারোর অভিনয় করতে গেলে, যেমন রামকৃষ্ণ করেছেন গুরুদেব বন্দ্যোপাধ্যায়, আমরা ভুলতে পারি না সেগুলো। মানে সত্যিকারেরই এই যে মুদ্রায় তোলার সময় যে কাঁপতে কাঁপতে উঠছে, এইটা পর্যন্ত তোমার ফলো করতে পারে। বলবে হ্যাঁ রামকৃষ্ণ
দেখিনি, কিন্তু রামকৃষ্ণের হিস্ট্রি, সমস্ত কিছু তার লেখা ছবি, আছে। হ্যাঁ, তার একদম। লেখা, আজকে কথা আমি তো বললে তার সম্পর্কে সমস্ত একটা ইমেজ বেরিয়ে আসে, সেইটা পড়াশোনা না করলে হয় না। কিন্তু হ্যাঁ, আমি আজকে যদি সব সময় আমি মহানায়কের মতন করে কাজ করি, তাহলে কিন্তু না, আমি বলছি যখন আপনি যার হয়ে কাজ করবেন আপনাকে তাকে নকল করতে ফলো করতেই হবে। এটা মানে সমস্ত অভিনেতাদের বা অভিনেত্রীদের, আমি যদি একটা চালির অভিনয় করি, জাস্ট আমাকে সেখানে বডি ল্যাঙ্গুয়েজে তো চালি বলতে হবে, কথা বলার ভঙ্গি তো আমি থোড়ি না এরকম ভাবে পাকিয়ে থাকবো, তো আমারও বলতে হবে। সেটাই বলছি যে তার মানে বডি ল্যাঙ্গুয়েজ এবং অনুকরণ এই দুটো একটা ক্যারেক্টার মাস্ট থাকতেই হবে। এবং তার কথা বলার স্টাইল, তার নড়াচড়া স্টাইল, এইভাবে নড়বো না এরকমই ব্যাপার। তো এটা আপনার কাছ থেকে শুনে আমার ভালো লাগলো যে এরকম মানে এরকম হয় না, হলে হয় না ক্যারেক্টারটা, ঠিক পারফেকশন আসে না ক্যারেক্টারটা। আর আপনি যে ক্যারেক্টারগুলো করেছেন এরকম এরকম কি মনে হয়েছে কোনো ক্যারেক্টার যে ঠিক আমার জীবনের সাথে মিলে যাচ্ছে, আপনার জীবনের সাথে কিছুটা মিল আছে, মানে মিলে গেল, আপনার অভিনয় বেশি করতে হয়নি, আপনি যা সহজাত সেটাই বেরোল? আমি যখনই কোথাও যে কোনো জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে অভিনয়টা করতে গেছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমি চরিত্রটা পেলে ভাবি আমার জীবনের সঙ্গে কোথাও মিল আছে কিনা, কথা বলা, সে চায়ের আসরে বসে কথা বলা হোক, আর সেটা কোথাও গিয়ে নিজের লেকচার দিয়েই হোক না কেন, আমি নিজের মিলটা আগে খুঁজি। অর্থাৎ সেইভাবে যদি কোথাও একটু মিল পেয়ে যায়, আমি সেইভাবেই সেই চরিত্রটা করি, সেটা আরো ভালো হয়। মানে ওটা তো অভিনয় হচ্ছে। আমার না জানা জগৎটাকে আমি যত না জানবো, জানা জগৎটাকে তো ভালো জানবো, তো তার সাঁচে আমাকে ফেলতে হয়। এখন অনেক সময় বলতে পারি যে আমি ধরো আমাকে একটা হুলিগানিজম, একটা গুন্ডার পার্ট দিয়েছে, আর গুন্ডামি তো আমি জানি না, অতটা হাতে হয়নি, মানে দিস ইজ নট মাই প্রফেশন, কিন্তু আমাকে তখন হয়তো ডিরেক্টরের বা স্ক্রিপ্ট রাইটারের পরামর্শ নিতেই হয়েছে। এবং আপনাকে দেখতে হ্যাঁ, যে আপনি জামাটা কিরকম হবে, তার চেহারা কিরকম, মুখে দাঁড়িয়ে আছে কিনা, সে ড্রিঙ্ক করে কিনা, মুখে সিগারেট দিলে সিগারেটটা মুখে নিয়ে কিভাবে কথা বলে, এগুলো তখন কিন্তু আমাকে সেটাই। আসলে নিজের মতো করে একটা চরিত্র করা আমার মনে হয় সেটা সবচেয়ে কঠিন কাজ। স্বয়ং চার্লি চ্যাপলিন, আমি এটা জেনেছি, জানি আর কি, চার্লি চ্যাপলিনের শো হচ্ছিল কে কত ভালো চার্লি চ্যাপলিন করতে পারে, তো সেখানে চার্লি চ্যাপলিন নিজে মানে উপস্থিত থেকে অভিনয় করে উনি কিছুই প্লেস পেলেন না, যে তিনজন বলেন তারা আদৌ সত্যিকারের চার্লি চ্যাপলিন নয়। তার মানে ওই ভক্তগুলোর কথা ভাবুন, তারা কতটা মানে মিশে গেলেন চার্লি চ্যাপলিনের সাথে, এই জিনিস বার করতে পারেন যে স্বয়ং চার্লি চ্যাপলিন হেরে গেলেন। মানে আমার মনে হয় সবচেয়ে নিজের ক্যারেক্টার করাটা কঠিন। আমি জানি না আপনার কি মত, তো আমি এটা পড়েছি চার্লি চ্যাপলিনের বই থেকে, যে এটা একবার হয়েছিল তার সাথে, এবং উনি খুব দুঃখ পেয়েছিলেন, কেঁদেছিলেন যে আমি এখানে উপস্থিত, অথচ আমার অভিনয় করে অন্য কেউ পুরস্কার নিয়ে চলে যাচ্ছে, আমি পেলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমিও জানি, এটা হয়েছিল চার্লি চ্যাপলিনের জীবন। তো এরকমই আপনার মানে সবচেয়ে সবচেয়ে ভালো লাগা এবং সবচেয়ে খারাপ লাগা কি এখনকার সময়, যে এটা আমার খুব ভালো লাগে এখনকার সময়, এখনকার এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আর এই জিনিসটা আমার পছন্দ হয় না। আপনাদের সময়টার কথা মানে আমি আমার সাথে বলছি যে আমাদের যেমন একটা ছোটবেলা ছিল, মানে একটা দুরন্ত ছোটবেলা, সেটা নিয়ে এখনকার ছোটরা ভাবতেই পারবে না যে আমরা একটা কি ছোটবেলা কাটিয়েছি। আপনাদের সময় সেটা আরো বেশি ছিল। তাহলে সেই বেলাটাকে মানে আপনার এখন কোনটা ভালো লাগে আর কোনটা খারাপ লাগে? না শোনো, অতীত নিয়ে বাঁচা যায় না। না না, অতীত নিয়ে বাঁচতে বলছি না, আমি জানি এখন সমাজে গিয়েছে, বিজ্ঞানে গিয়েছে, এগোতে হচ্ছে, কিন্তু মানে এখনকার সময় আপনার তো কোনো একটা ভালো লাগা আছে যে এটা ভালো লাগে, বিজ্ঞান এগোচ্ছে, ভালো লাগা জিনিস, বাট কোনো
এই জিনিসটা আমার ভালো লাগে। অতীতকে ধরে বলছি না, আপনার এখনকার সময়। বর্তমানে চলতে গেলে কিন্তু সমাজ ব্যবস্থাকে মানিয়ে নিতে হবে। হ্যাঁ, একদমই সেটা কম্প্রোমাইজের ব্যাপার, একদম। না মানাতে পারলে কিন্তু ওই যে বলে না, অতীতকে খেলো না, বর্তমানকে নিয়ে ভবিষ্যতের কথা হাঁটো। এবং আমরা যে বয়সে গিয়ে এখন দাঁড়িয়েছি, আমরা যদি আমাদের সময়টার সঙ্গে এখনকার সময়কে তুলনা করি, তাহলে কোনোদিন মিলবে না, মিলতে পারে না। আর আমি যদি সেই পিউরিটার হয়ে সেই সময়টাকে ধরে রাখি, তাহলে কিন্তু এখন আমি চলতে পারবো না, অসামাজিক হয়ে যাব। তো ন্যাচারালি নতুন যেটা হচ্ছে তাকে আমাকে আহ্বান করতেই হবে, আমাকে মেনে নিতেই হবে, এছাড়াও উপায় নেই। হ্যাঁ, তার মধ্যে নম্রতা, সভ্যতা, ভদ্রতা, কালচার যেটা, সেটা থাকতে হবে। ছেলে মেয়েদের মেলামেশা আমাদের সময় কিন্তু অনেক বেশি অর্থোডক্স ছিল সব। হ্যাঁ, আমরা খুব ভয় ভয় লোকের সঙ্গে মেশামেশি করতাম, বাড়ির ভয় পেতাম, বিশেষ করে পুরুষ হয়ে মহিলার সঙ্গে মেলামেশাটা। কেন বাড়িতে বারবার আসে, ওকে। এখনকার দিনে কিন্তু আমার নাতির অনেক বন্ধু আসছে। হ্যাঁ, এখন বরঞ্চ অনেকটা ফ্রি, এটা হ্যাঁ ফ্রি, কিন্তু আমাকে এইটা ভেবেই করতে হবে তার মধ্যে একটা সম্মতা থাক, একটা সত্যতা থাক, ভালোবাসা থাক, ফ্রেন্ডশিপ থাক। সেইটা মানে এই নয় যে আগলি কিছু ঘটনা ঘটে যায়। এখনকার দিনে এই যে আগলি কিছু ঘটনা ঘটছে, খারাপ, সেগুলো আমি ঠিক মেনে নিতে পারি না ছেলে মেয়েদের মধ্যে। প্লাস এই এসছে হোমোসেক্স টাইপের জিনিসটা এসছে। একটা ছেলে ছেলেকে ভালো লাগে, একটা মেয়ে মেয়েকে ভালো লাগে, বা বিপরীত দিকে একটা সম্পর্ক তৈরি করছে, বা অবৈধতা ব্যাপারটা এখন যেন ঘরে ঘরে বেড়ে গেছে। এই জিনিসগুলো ঠিক হয়তো বলতে পারো আমি অর্থোডক্স, আমি এগুলো ঠিক মেনে নিতে পারি না, কিন্তু আমি লিখি এর উপরে। লিখতে কিন্তু হয়, তাকে লিখতে হবে এখনকার কথা। আমি যদি একটা 25 বছরের ছেলে কি মেয়ের কথা না লিখতে পারি, তাহলে কিন্তু আমি পারলাম না। এখন আর সেই দেবদাস লেখা যাবে না। সেই দেবদাসের মানে সময় বা ক্যারেক্টার বা কোনো কিছুই এখন নেই। পরিবেশ ন্যাচারালি ওদের সঙ্গে মিশতে হবে, ওদের জানতে হবে। ওরা যদি বোঝে যে আমি ওদের মতন নই, ওদের সঙ্গে মিশতে পারছি না, একটা ব্যারিয়ার তৈরি হয়। আমার স্টুডেন্টদের সঙ্গে যদি আমার ব্যারিয়ার তৈরি হয়, তাহলে আমি ওদের কখনো জানবো না, ওদের জানতে না পারলে ওদের কথা আমি লিখতে পারবো না, আমার চরিত্র কখনো এস্টাবলিশমেন্ট হবে না। একদমই তাই। কারণ এখনকার ছেলে মেয়েদের সাথে ভালো করে না মিশলে তাদের প্রিয়জন হওয়া যায় না, বন্ধু হওয়া যায় না, একদম। আর আরেকটা কথা, যে আপনার কি কখনো মনে হয়েছে যে রাজনীতি মানে আমরা আগে জানতাম খুব ভালো ব্যাপার, দেশের কাজ করছে তারা, আমরা তো তাই ভাবতাম। তো এখনকার রাজনীতিতে কি আপনার মনে হয়েছে কখনো যে রাজনীতির যারা নেতা বা নেতৃস্থানীয়, তাদের একটু রাজনীতি সম্বন্ধে শিক্ষা হলে ভালো হতো, একটু রাজনীতি নিয়ে শিক্ষা পেলে ভালো হতো? মানে কাউকে মনে হয়েছে যে রাজনীতির সঙ্গে কিছু জানে না, রাজনীতিতে এসছে একটা উল্টোপাল্টা কিছু করছে, এরকম? অবভিয়াসলি এটা তো সবসময় এখন মনে হয়। আগেকার যারা রাজনীতিজ্ঞ ছিলেন তারা কিন্তু যথেষ্ট শিক্ষিত ছিল, কোয়ালিফাইড। তারা বড় বড় অংশ থেকে এসে তারা ফাইট করেছে দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য। এখন তো পাইয়ে দেওয়ার রাজনীতি হয়েছে, অত্যন্ত নোংরা রাজনীতি। এখন আমি কতটুকু পলিটিক্স বুঝি, আমি মার্কস বুঝি না, আমি গান্ধী বুঝি না, আমি কিচ্ছু বুঝি না, লেনিন বুঝি, কিচ্ছু বুঝি না, আমি ইতিহাস জানি না, আমি রাজনীতি করি। এখনকার দিনে কিছু মনে করো না ভাই, আমার মনে হচ্ছে আমাদের মতন অনেক শিল্পী রাজনীতির প্ল্যাটফর্মে গিয়ে অনেক উপরে উঠে গেছে, যাচ্ছে সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে ফেলেছে। কিন্তু তাদের সময়টা কোথায়? পড়াশোনা করার সময় কোথায়? মানুষের উপকার করার সময় কোথায়? মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষের ঘরে যেতে হবে, সেই সময়টা কোথায়? তাদের সেই সময় দিতে পারেন না, অথচ তারা বড় নেতা নেত্রী হয়ে যাচ্ছে এবং বিরাট অঙ্ক কামাচ্ছেন তারা।
মেন্টালি তৈরি করতে হবে। আর নিজের মনটাকে তৈরি করতে হবে তাদের মতন করে। একদম যেমন ভালো শিল্পী হতে গেলে ভালো মনের মানুষ না হলে কিন্তু ভালো শিল্পী হয় না। একদম তার আবেগ তো তৈরি হবে না, আবেগ তৈরি না হলে সে কখনো বোঝাতে পারবে না মানুষের যন্ত্রণার কথা। একদম সেটা আমার মনে হয়েছে শিক্ষা এখন নেই, শিক্ষা নেই। তাহলে এটা মানে আমরা সকলেই খুব মানে আন্তরিকভাবে এটা মেনে নিয়েছি যে শিক্ষা পাবো না জানি, তবু আমাকে করতে হবে। হ্যাঁ, কারণ বললাম। যে আসবে এই গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর মতো ব্যাপারটা হচ্ছে। হ্যাঁ, এটা তো আসছে নিজের জন্য, নিজের কামাবার জন্য। একদমই তাই। এটা আমার মনে হয়েছে, এটা পার্সোনালি করলাম, আপনাকে আপনার মতামতটাও শুনলাম, কিন্তু অনেকে বলেছেন যে এটা মেনে নিচ্ছি, মানতে বাধ্য হচ্ছি। এইখানটাতে আমার একটা বাধা আছে যে মানতে বাধ্য হয়েছি বলে এই নয় যে আমার তাদের কথা শুনতে হবে। আমি শুনবো না, আমি করছি না, করবো না সেটা, কিন্তু তারা করছেন এবং বলছেন বাধ্য হয়েছে। কেন কেউ ভয় দেখিয়েছে সেটা কিন্তু কেউ সরাসরি বলবে না ওপেন কামরায়, সেটা কিন্তু কেউ বলবে না, কিন্তু এটাই না, মানুষের একটা বুদ্ধিমত্তা আছে না, যখন কোনো কিছু মেনে নিতে পারে না তখন ওর হিংসার আশ্রয় না নিয়ে আমার মনে হয় তাকে এড়িয়ে চলে ভালো। একদম দুজনকে সবসময় সবাই এড়িয়ে চলে, ভদ্র শিক্ষিত মানুষ হলে দরকার নেই তার সঙ্গে বেশি কথা বলা, সেই পরিবেশ পরিস্থিতিকে অ্যাভয়েড করা ভালো। আমরা একটুখানি 5 মিনিট 6 মিনিটের মধ্যে আপনাকে ছেড়ে দেবো, আপনার স্টুডেন্ট এসে গেছে। আমি আর একটা প্রশ্ন করি যে আপনার এই জীবন নিয়ে কোনো মানে এমন ব্যাপার আছে যে আমি এটা না আসলে ভালো, বা কোনোখানে আপনি আঘাত পেয়ে কি কখনো ভেবেছেন যে আমার এটা এখানে যদি না আসতাম আমার এই আঘাতটা হতো না, আসতো না, আমি মনে মনে কষ্ট পেতাম না? অনেকে মনে কষ্ট চেপে রাখেন, অনেকে প্রকাশ করেন খুব নানাভাবে, তো এরকম কি মনে হয়েছে আপনার? মানে এই জীবন নিয়ে আপনি খুশি তো? 110 বার খুশি, সেটা ধন্যবাদ। কিন্তু অনেকেই আমাকে এখনো বলেন আমার এই বয়সে গিয়ে চাকরি বাকরি ছেড়ে দিলে কেন, মানে চাকরি বাকরি করতে পারতে, জোর করে আপনাদের তোমার জীবনটাকে তো অন্যদিকে তুমি টেনে নিয়ে যেতে পারতে। এখন আমাদের শিল্পী জীবন কিন্তু একটা সময় খুব যন্ত্রের, খুব কষ্টের, আমি জেনেই আসি খুব স্ট্রাগল আসে, যে সময়টা আমরা দু হাতে অর্থ কামাতে পারি না, শরীরের সঙ্গে মেলে না, সমাজের সঙ্গে নিজের মত মেলে না, তখন ভীষণ একঘরে হয়ে থাকি, সেই জায়গাটা কষ্টের। তখন মনে হয় দেখো মানুষের বাঁচতে গেলে তো অর্থের প্রয়োজন আছে, তখন মনে হয় আমি কি ভুল করলাম, আমি নিজেকে প্রশ্ন ওই প্রশ্নের মুখোমুখিটা হতেই হয় একটা টাইমে। আবার এটাও ভাবি ভুল কি সঠিক আমি জানি না, কিন্তু আমি এটা না করলে কিন্তু এগুলো কখনো পেতাম না, আমার অভিজ্ঞতা কখনো হতো না। সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে 10টা 5টা চাকরি করি, কিছু মোটা টাকা আসে, ঘরে বসে এসির তলায় বসে থাকি, খাই দাই, টিভি দেখি, ঘুমোতে চলে যায়, এর জীবনে কোনো নতুনত্ব নেই। এবার আমরা একটু শেষের দিকে মানে হ্যাঁ বা না উত্তরটা শুনবো। মানে সেরা কমেডিয়ান কাকে লাগে, অনুপ কুমার না রবি ঘোষ? উত্তম কুমার না সমুদ্র সরকার? কঠিন প্রশ্ন, কিন্তু রোমান্টিক নায়ক হিসেবে উত্তম কুমারের উপর কেউ নেই আমার মনে হয়, এখনো পর্যন্ত পৃথিবীতে কেউ হয়নি আমি মনে করি। তাহলে বুঝতে পারছেন আমি কতটা পাগল উত্তমকে নিয়ে। উত্তম কুমারকে নিয়ে সকলের মনের মধ্যে এটা থাকে। আসলে উত্তম কুমারের মধ্যে যে কারিশমাটা ছিল, যেমন কোনো মা ভাবতেন আমার হলিউড অ্যাক্টিং স্টাইলটাকে আগে উত্তম কুমারই এখানে কিন্তু এনেছিলেন এবং সেইটাই অ্যাকসেপ্ট হয়েছিল। না, সেটা অ্যাকসেপ্টেড আরো বেশি হয়েছিল। মানে কোনো মা ভাবতেন আমার একটা এরকম ছেলে থাকলে ভালো হতো, কোনো বোন ভাবতো যে আমার একটা এরকম দাদা থাকলে ভালো হতো, আবার কোনো প্রেমিকা ভাবতো যে আমার এরকম একটা প্রেমিক থাকলে ভালো হতো। মানে এই যে ব্যাপারটা, এটা কিন্তু আর কোনো নায়ক প্রতিষ্ঠিত করতে পারেনি।
হয়নি, তার কারণ আমার তখন খুবই অল্প বয়স। সৌমিত্রদার সঙ্গে পরবর্তীকালে আমি কাজ করেছি, আমার মনে হয়েছিল খুব বড় মাপের মানুষ। এখন আমার সঙ্গে সিন করছে ডিরেক্টর, আমি সেখানে সুপার বসে আছি আর উনি আমার অফিসে এসছেন। তো ন্যাচারালি ডিরেক্টর করেছে কি, লাইনটাকে পেতেছে ওই আমার পেছনে, সৌমিত্রবাবুকে নিয়ে আমার সাইড প্রোফাইল নিয়েছে। সৌমিত্র সেদিনকে বললেন ক্যামেরাটা ওখানে কেন? আমি কার অফিসে এসেছি? না, ওর সঙ্গে দেখা করতে এসছেন। তো দেখা করতে এসছি, তাহলে ও তো সুপিরিয়র এখানে, তাহলে ক্যামেরার লাইনটা তোমরা এদিকে পাতো, আমাকে প্রোফাইলে রাখো। এই কথা কি বলে না, এখনকার কেউ বলে না। এবং একটা সিরিয়াল আছে 12 ঘর 1 উঠোন, সেইটা আমি কাজ করতাম বিষ্ণুপাল চৌধুরীর ডিরেকশনে। সৌমিত্রবাবুর আমি বিআই এর পাঠ করতাম। আমার মেয়ের সঙ্গে তার ছেলে ফ্ল্যাট করেছে, আমি তাকে এসে খুব অপমান করছি ঘরে। সুপ্রিয়াদিও আছেন সেই সিনে, অত্যন্ত উচিতভাবে তাকে আমি অপমান করছি। আমি ডায়লগগুলো তার মুখের উপর বলতে সাহস পাচ্ছি না, লজ্জা সাহসের অভাব সব মিলিয়ে আমি কিরকম একটা স্থবির হয়ে যাচ্ছি। উনি বললেন, না লাইট নেব। আপনি কাকে বলছেন? আমাকে না, আমার চরিত্রটাকে বলছেন। বলুন যা আছে। আপনি রিয়াক্ট না করলে আমার রিয়াকশন আসবে না। এই জিনিস আমি কারোর কাছ থেকে পাইনি। পরবর্তীকালে উনি যেসব ক্যারেক্টার করে গেছেন, আজকে সৌমিত্রদার নেই। আমি কিন্তু এখন অনেক জায়গায় ওই যে বলেছিলাম অনুকরণ, এখন এই বয়সে দাঁড়িয়ে সৌমিত্রদার শেষ বয়সে যে অভিনয়গুলো করেছেন, কথা বলা স্টাইলাইজেশন, তাকিয়ে থাকা, আমি নকল করি। এখন কোথাও যদি কোথাও কাজ দেখেন আমার, দেখবেন আরে গৌরীদা তো এখানটায় সৌমিত্রবাবু মতন বলছে, উইথ অল রিগার্ডস আমি ওটা করি না। আমি তোমাকে একটা কথা বলার জন্য এলাম, সেটা তুমি বোঝার চেষ্টা করো। না না, এই নিয়ে তুমি তর্ক করো না। এই জন্য কথা বলার এই স্টাইলটা ইদানিং কালে এসছে। কিন্তু আপনার গলার বেস সৌমিত্র বাবু থেকে অনেকটা উপরে, মানে বেস আমার বেসটা তো একটু ভারী ভারী বেস হতেই পারে, কিন্তু স্ক্যানিং অফ ডায়ালগ, সেটা আমি ভীষণ উইথ অল রিগার্ডস আমি ভীষণ এখনো ফলো করি। পাহাড় না সমুদ্র? পাহাড় না সমুদ্র? বেশিরভাগ মানে স্বনামধন্য মানুষদের কাছ থেকে এই দুটোটা দিয়েছে পাহাড়। আসলে প্রত্যেকটা শিল্পীদের মধ্যে বোধহয় একটা মানে নিস্তব্ধ নিশ্চুপ কিছু কাজ করে, যেটা অনর্থ থাকে ভিতরে, যার জন্য পাহাড়টা তাদের পছন্দ। আমার নিজের বিশ্লেষণ এটা। আর ভেজ না নন ভেজ? বিরাট কঠিন প্রশ্ন। এগুলো কোনো কখনো ভেজ খুব ভালো রান্না হলে ভীষণ ভালো লাগে, আবার এমনিতেই নন ভেজ পছন্দ করি, ছেলেবেলাটা এখনো ভুলিনি। আর সব আপনি ধরুন আপনার বাড়ির কোনো বিয়ে বাড়ি বা কিছু, সেখানে আপনার গিয়ে কি মনে হয় আমি সেলিব্রিটি, আমার মতন আমি থাকবো না, মিশে যাই? না, আমি কিন্তু মানুষের সঙ্গে মিশতে খুব ভালোবাসি। হ্যাঁ, মিশতে পারেন বলে আমি প্রত্যেকটা মানুষের সঙ্গে একদম হেসে মিশি। তার কারণ আমি যদি নিজেকে গুটিয়ে রাখি, তাহলে সে মানুষটার সঙ্গে আমি কোনো আদান প্রদান করতে পারলাম না, কোনো কথা বললাম না, কিছু পারলাম না, আমি সে মানুষটাকে স্টাডি করতে পারবো না। আমি নিজেকে কখনো গুটিয়ে রাখি না, আমি সবার সঙ্গে মিশি। ভালো লাগলো। মানে শীতকাল না গ্রীষ্মকাল পছন্দ করেন? শীতকাল বটে। আর আপনার জীবন, আপনার জীবনের সহযোগী সব কিছু নিয়ে আপনি আরো ভালো থাকতে, আপনারটা দেখবেন খুব ভালো থাকুন, এগিয়ে চলুন। এবং আমিও শিখবো আপনার কাছ থেকে কিছু, অবশ্যই কিছু জ্ঞান আমাকে পার্সেলে দিয়ে দেবেন, এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে। এবং আপনার যেরকম টুকরো টুকরো পাঠান, যে এই অভিনয়টুকু এইরকম আমাকে পাঠান, এটা বলছি। এইটুকুই আমার মানে শেষ আর কি। নমস্কার, আমরা বিদায় নেব। একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে
পাপিয়া আমার যে ইন্টারভিউ নিলেন বা আমার সঙ্গে কথাবার্তা আমি বললাম, তাতে করে আমি অনেক বেশি উৎসাহিত প্রেরিত